ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার 115 যে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো রয়েছে এবিটি এর টেস্ট পেপারে লাইফ সায়েন্সের, সেগুলো সলভ করতে চলেছি। তো তোমরা জানো অলরেডি আমি এবিটি এর টেস্ট পেপারে লাইফ সায়েন্সের 1 মার্কের সমস্ত কোয়েশ্চেন সলভ করে দিয়েছি, যেগুলো ডিস্ট্রিক্টে এসেছিল সেগুলোর কথা বলছি। তো এবং সেগুলো তোমরা আমাদের এবিটি এর টেস্ট পেপার সলভিং 2024 এর যে প্লে লিস্ট রয়েছে চ্যানেলে, সেখানে গেলে পেয়ে যাবে। আর 2 মার্কসের গুলো এখন আমি সলভ করাচ্ছি, এবং এর সাথে সাথে অলরেডি আমি কি কি আঁকা আসতে পারে তার মধ্যে মোস্ট 5 ইম্পর্টেন্ট আঁকা সেটারও সাজেশন দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারবে। ওকে, তাহলে চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে, তুমি একটি পদ্ম ফুলকে ফুটতে দেখলে ও একটি সূর্যমুখী ফুলকে ফুটতে দেখলে, এ দুটির মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ পার্থক্য খুঁজে পাও কি, তা বিবৃত করো। না, কোনো রকম তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই, কারণ পদ্ম ফুলের ফোটাও একটা ফোটোন্যাস্টিক চলন, সূর্যমুখী ফুলের ফোটাও একটা ফোটোন্যাস্টিক চলন। দুটোই আলোর তীব্রতার উপরে নির্ভর করে, এবং দুটি ক্ষেত্রেই যখন আলোর তীব্রতা বেশি থাকে তখন ফুলটা ফোটে, আলোর তীব্রতা কমে গেলে ফুল কিন্তু বুঝে যায় বা মুদে যায়। ঠিক আছে, সো কোনো রকম তাৎপর্যপূর্ণ পার্থক্য নেই। নেক্সট বলছে, দেখো বলছে, তুমি অন্ধকারে ভয় পেলে, এখানে কোন হরমোন কিভাবে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। সো অবভিয়াসলি এখানে অ্যাড্রিনালিন হরমোন, আমরা জানি ফাইট অর ফ্লাইট এই মেকানিজমে কাজ করে। ঠিক আছে, তো এখানে ভয় পেলে সেখানে আমাদের অ্যাড্রিনালিন হরমোন কাজ করবে। অ্যাড্রিনালিন কি করবে? অ্যাড্রিনালিন প্রথমেই তোমার হার্দ উৎপাদ, ঠিক আছে, সেটাকে বাড়িয়ে দেবে। আমাদের যে রক্তবাহ সেটাকে সংকুচিত করে ব্লাড প্রেশার বাড়াবে 2 নাম্বার। থার্ড হচ্ছে আমাদের বেসাল মেটাবলিক রেট যেটা, সেটা বাড়িয়ে দেবে, বিএমআর বাড়িয়ে দেবে। এবং ফোর্থ হচ্ছে আমাদের ত্বক, ঠিক আছে, ত্বকের যে লোমগুলো রয়েছে সেগুলো ভয় পেলে খাড়া হয়ে যাবে। তার জন্য এ কি করবে? লোম খাড়া করার জন্য অ্যারাক্টোরিস পিলাই নামক এক ধরনের মাসেল রয়েছে, অ্যারাক্টোরিস পিলাই, সেই মাসেলের কন্ট্রাকশন ঘটাবে বা সংকোচন ঘটাবে। এবং 5 নাম্বার হচ্ছে চোখের যে আমাদের তারারন্ধ্র সেটাকে কিন্তু প্রসারিত করবে। ঠিক আছে, তো এই ঘটনাগুলো হরমোন, আমাদের অ্যাড্রিনালিন হরমোন ভয় পেলে করে থাকে। নেক্সট বলছে, দেখো মস্তিষ্কের কোন অংশটি দেহভঙ্গি এবং দেহের ভারসাম্য বজায় রাখে। দুটোকেই বজায় রাখা হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। নেক্সট বলছে মায়োটম পেশি কি। মায়োটম পেশি হচ্ছে ভি আকৃতির পেশি, যেটা মাছের মেরুদণ্ডের দুপাশে দেখা যায়। ভি আকৃতির পেশি মাছের একদম মানে শুরুর থেকে লেজ অব্দি পুরোটাতেই দেখা যায়, এবং এই মায়োটম পেশি মাছের গমনে সাহায্য করে। মায়োটম পেশিগুলি আমাদের মেটাক্রোনাল কন্ট্রাকশন বা তরঙ্গায়িত সংকোচন দেখায়, যার ফলে কি হয়, একবার করে মানে মাছ তার বডির একটা দিকে সংকোচন হয় মায়োটম পেশি, অন্যদিকে প্রসারিত হয়। যেদিকে সংকুচিত হয় মাছের বডি সেদিকে বেঁকে যায় এবং মাছ সামনের দিকে চলতে থাকে। তো এর ব্যাপারে ইন ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলে মাধ্যমিকের যে প্লে লিস্ট রয়েছে, ঠিক আছে, আমি তার লিঙ্ক লাস্টেও দিয়ে দেবো, সেখানে চ্যাপ্টার 1 এ আমরা গমন চ্যাপ্টারের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো সব ভালোভাবে বুঝিয়ে দেওয়া রয়েছে। নেক্সট যাচ্ছি, দেখো ইউক্রোম্যাটিন এবং হেটেরোক্রোম্যাটিনের মধ্যে পার্থক্য লেখো। দেখো ইউক্রোম্যাটিন হচ্ছে যেখানে জিন রিচ অঞ্চল, অর্থাৎ জিনের আধিক্য রয়েছে এবং জিনগুলি ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ, অর্থাৎ ওই জিন থেকে আরএনএ তৈরি হতে পারে। ওকে, অর্থাৎ অ্যাক্টিভ রিজিয়ন। আর হেটেরোক্রোম্যাটিন অঞ্চল হচ্ছে জিন পুয়ার এরিয়া, ঠিক আছে, যেখানে জিন কম রয়েছে এবং এখানকার ডিএনএ সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রকৃতির, জেনারেলি ট্রান্সক্রিপশন হয় না, এর থেকে আরএনএ তৈরি হয় না। সেকেন্ড হচ্ছে মনে রাখবে ইউক্রোম্যাটিন অঞ্চল তোমার লেস কনডেন্সড থাকে, অতটা মানে খোলা খোলা থাকে, অতটা বেশি কনডেন্সড থাকে না। ঠিক আছে, গাঢ় প্যাঁচানো থাকে না। হেটেরোক্রোম্যাটিন গাঢ় প্যাঁচানো থাকে, এই জন্য হেটেরোক্রোম্যাটিন ডিপ রং ধারণ করে, বাট ইউক্রোম্যাটিন কিন্তু হালকা রং ধারণ করে। আর কি তোমরা লিখতে পারো ইউক্রোম্যাটিন হেটেরোক্রোম্যাটিনের মধ্যে ডিফারেন্স, যে ইউক্রোম্যাটিনে ক্রসিং ওভার হয়, হেটেরোক্রোম্যাটিনে ক্রসিং ওভার হয় না। ঠিক আছে, তো দেখো 4টে ডিফারেন্স কিন্তু তোমাদের হয়ে গেল। নেক্সট বলছে স্টক এবং শিয়ন কি। স্টক এবং শিয়ন হচ্ছে আমাদের গাছের ক্ষেত্রে যখন আমরা গ্রাফটিং করি, ঠিক আছে, তখন আমাদের যে পার্টটা
মাটিতে লেগে থাকে, অর্থাৎ রুট সিস্টেম যেটা তৈরি করে, মূল তৈরি করে যেটা, সেটা হচ্ছে আমার স্টক, ঠিক আছে। আর শিয়ন হচ্ছে আরো বেশি উন্নততর পার্ট, যেটাকে এই স্টকের সাথে উপরের দিকে জোড়া হয়, ঠিক আছে, সেটা হচ্ছে শিয়ন। তাহলে এখানে তোমাকে দুটো জিনিস বলতে হবে, এটি কোন ধরনের জননে দেখা যায়, অযৌন জনন না অঙ্গজ জনন, ঠিক আছে। অযৌন জননের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি। এবং এখানে স্টক বলতে স্টকটা রুট সিস্টেম তৈরি করছে, মূলতন্ত্র, আর শিয়ন তৈরি করছে উপরে শুট সিস্টেম। এবং শিয়ন অনেক বেশি ডেভেলপড বা উন্নত দেন স্টক, ঠিক আছে। এই ব্যাপার, এই পয়েন্টগুলোকে মেনশন করতে হবে, তবেই তুমি 2 এ 2 পাবে। নেক্সট বলছে দেখো, স্পাইরোগাইরা এবং প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়। আর স্টক এবং শিয়নের পারলে একটা ছবিও এঁকে দিতে পারো, ঠিক আছে, এবং কোন গাছের ক্ষেত্রে করা হয়, যেমন লেবু গাছ, গোলাপ গাছ, এক্সাম্পলও দিয়ে দিতে পারো, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। দেখো স্পাইরোগাইরাতে হয় জানি আমরা খণ্ডীভবন, আর প্ল্যানেরিয়াতে হয় পুনরুৎপাদন বা রিজেনারেশন। ওকে, নেক্সট বলছে দেখো, মেন্ডেলের এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। মেন্ডেলের এক সংকর জনন থেকে মেন প্রাপ্ত সূত্রটি হচ্ছে পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন, এবং আরেকটি সূত্রও পাওয়া যায়, ল অফ ডমিনেন্স বা প্রকটতার সূত্র। তোমাদের এক্ষেত্রে দুটি সূত্রই লিখতে হবে। প্রথমে ল অফ সেগ্রিগেশনের সূত্রটা লিখবে, বইয়ে যা দেওয়া আছে ডিটো সেম জিনিস লিখবে, এবং তারপরে ল অফ ডমিনেন্স লিখবে। আমি তোমাদেরকে ইন ব্রিফ বলে দিচ্ছি। পৃথকীভবনের সূত্রে কি বলা হয়, যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত্রী জনু থেকে, ঠিক আছে, অপত্য জনুতে যায়, তখন তারা একত্রিত হলেও মিশ্রিত হয় না। তার মানে কি, ধরো ক্যাপিটাল টি, ঠিক আছে, এবং স্মল টি এর মধ্যে তুমি যখন ক্রস করাচ্ছ, তখন এরা হচ্ছে জনিত্রী জনু, ঠিক আছে, এবং বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এটা লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা বিশুদ্ধ খর্ব। এর থেকে যখন এদের অপত্য জনু অর্থাৎ F1 জেনারেশনে যাচ্ছে, আমরা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ এখানে এরা একত্রিত হয়েছে, দুটি বিপরীতধর্মী অ্যালিল তারা একত্রিত হয়েছে, বাট মিশ্রিত হয়ে যায়নি। কিভাবে বুঝলাম মিশ্রিত হয়নি, কারণ পরের জেনারেশন তৈরি করার জন্য যখন এরা গ্যামেট গঠন করবে, তখন কিন্তু এরা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। ক্যাপিটাল টি স্মল টি এর থেকে আলাদা হয়ে যাবে। কখন হয়, যখন ধরো ক্যাপিটাল টি স্মল টি এর সাথে আরেকটা ক্যাপিটাল টি স্মল টি কে তুমি ক্রস করাচ্ছ, তখন এই উভয়েরই ক্যাপিটাল টি স্মল টি আলাদা আলাদা গ্যামেট তৈরি করে, ঠিক আছে, মানে পৃথক হয়ে যায়। এবং তারপরে তারা আবার F2 জেনারেশনে নিজেদের ক্যাপিটাল টি স্মল টি দুটি এবং স্মল টি একটি তৈরি করে। তার মানে কি, যে এরা F1 জেনারেশনে অপত্য জনুতে একত্রিত হলেও মিশ্রিত হচ্ছে না, বরঞ্চ পরের জেনারেশনে গ্যামেট গঠনের সময় একে অন্যের থেকে বিপরীতধর্মী অ্যালিলগুলি আলাদা হয়ে যাচ্ছে বা পৃথক হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পৃথকীভবনের সূত্র, ঠিক আছে। খুব ভালোভাবে বুঝতে হলে আমার বংশগতি চ্যাপ্টারের ভিডিওটা তোমরা দেখে নিও। আর ডমিনেন্স, ল অফ ডমিনেন্স কি বলা হচ্ছে, যখন দুটি বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে আমরা সংকরায়ন ঘটাই, যেমন এখানে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি, তখন প্রথম অপত্য জনিত অর্থাৎ F1 জেনারেশনে সবসময় যেটি প্রকট বৈশিষ্ট্য সেটারই প্রকাশ ঘটে। দেখো এখানে ক্যাপিটাল টি স্মল টি দুটি অ্যালিলই রয়েছে প্রথম জেনারেশনে, বাট কোন অ্যালিলটার প্রকাশ ঘটছে, ক্যাপিটাল টি অ্যালিল, অর্থাৎ প্রকট অ্যালিলের প্রকাশ ঘটে, ঠিক আছে। গাছটা লম্বাই হয় দেখতে। ওকে, তো এটাই হচ্ছে প্রকটতার সূত্র। তাহলে দুটো সূত্রকেই তোমাদের বলতে হবে, মেনশন করতে হবে, এবং বইয়ে যা লেখা আছে ডিটো তাই বলতে হবে। পারলে তোমরা একটু এরকম পানেট স্কোয়ার করে দেখিয়ে দিতে পারো, বুঝিয়েও দিতে পারো। ওকে, তাহলে আরো ভালো ইমপ্রেশন তৈরি হয়। দেখো একটা খাতায় হয়তো তুমি ওটা না লিখলেও 2 এ 2 পেয়ে যেতে পারো, বাট তোমার খাতাটা, তুমি যে একজন ভালো স্টুডেন্ট, সেই ইমপ্রেশনটাও কিন্তু যিনি খাতা দেখছেন তার হওয়া দরকার, ঠিক আছে। তো সেই ইমপ্রেশন তোমাকে যদি ক্রিয়েট করতে হয়, তাহলে কিন্তু এই ছোট ছোট অ্যাডিশন গুলো তোমাকে করতে হবে। তাতে কি হবে, বড় কোয়েশ্চেনে যখন তিনি তোমাকে নাম্বার দেবেন, তখন তিনি অলরেডি দেখে আসছেন এই ছেলেটি বা মেয়েটি খুব ভালো অ্যান্সার করছে, প্রত্যেকটা অ্যান্সার ভালো করছে, তো বড় কোয়েশ্চেনেও তিনি তখন তোমাকে কিন্তু ভালো নাম্বার দেবেন, ঠিক আছে। তো সেজন্যই কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন খুব সুন্দরভাবে গুছিয়ে লেখাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, বেশি লিখবে না, লিখবে অল্প, কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যেন থাকে তার মধ্যে। নেক্সট কোয়েশ্চেন বলছে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেখো বলছে, কোনো মানুষের মেধা এবং জ্ঞান পরের প্রজন্মে সঞ্চারিত হয় না কেন। দেখো মেধা বা জ্ঞান কোনোটাই কিন্তু
জেনেটিক নয়, ঠিক আছে? মানে দেখো যে কোনো কিছুর উপরে দুটো জিনিসের এফেক্ট থাকে, একটা হচ্ছে জিন এবং আরেকটি হচ্ছে এনভায়রনমেন্ট। তুমি দুই যমজ সন্তানকে যদি ডিফারেন্ট, একজনকে একটা খুব ভালো এনভায়রনমেন্টে বড় করেছো যেখানে পড়াশোনা করার সুযোগ রয়েছে, ভালো মানে প্যারেন্টিং ভালো এরকম জায়গায়, আর একটা বাচ্চাকে তুমি একদম বাজে জায়গায় বড় করেছো যেখানে সারাক্ষণ দাঙ্গা হাঙ্গামা হয়, ঠিক আছে, সবাই সবাইকে বাজে কথা বলে, তাহলে কি হবে? দুটি বাচ্চার জেনেটিক যে জিনিস, দুজনাই তো টুইন ছিল, দুজনারই জেনেটিক্যালি দুজনা 100% সিমিলার, বাট তাও এই যে এনভায়রনমেন্ট তার এফেক্টের জন্য কি হবে, যে বাচ্চাটি হয়তো ভালো পরিবেশে বড় হয়েছে তার জ্ঞান এবং মেধা অনেক ভালো হবে দেন তার ভাই বা বোন যে একটা খারাপ পরিবেশে বড় হচ্ছে। অর্থাৎ এখানে এনভায়রনমেন্ট একটা বিশাল বড় এফেক্ট দিচ্ছে, ঠিক আছে? তো এর ফলে কি হচ্ছে, এই যে আমাদের যে জ্ঞান বা মেধা সেটা কখনোই এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে সঞ্চারিত হতে পারছে না, কারণ এটা আমাদের জিনের মধ্যে ইনকর্পোরেট হচ্ছে না, এটি একটি এপিজেনেটিক ফাংশন, ঠিক আছে? জিনের মধ্যে থাকে না, এটা এপিজিনোম আমাদের, ঠিক আছে, এপিজিনোমে সঞ্চারিত হয়। সো এই জন্যই জ্ঞান বা মেধা কিন্তু এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে সঞ্চারিত হয় না। একজন জ্ঞানী হলে তার সন্তান যে তার মতোই জ্ঞানী হবে এর কোনো কারণ নেই। নেক্সট বলছে দেখো, থ্যালাসেমিয়া রোগে বারবার রক্ত কেন দিতে হয়? কারণ তোমরা জানো থ্যালাসেমিয়া রোগে কি হয়, যে আমাদের আলফা এবং বিটা গ্লোবিন চেন, হিমোগ্লোবিনের বিভিন্ন যে পলিপেপটাইড চেন রয়েছে সেগুলি সঠিকভাবে গঠিত হয় না বা একেবারেই তৈরি হয় না, ফলে কি হয়, আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, আরবিসির বা লোহিত রক্তকণিকার সাইজ ছোট হয়ে যায় এবং আমাদের রক্তাল্পতা দেখা যায়। এবার যদি হিমোগ্লোবিনই না থাকে, রক্তই যদি আমাদের অল্প হয়, মানে অ্যানিমিয়া হয়, তাহলে কে আমার অক্সিজেনকে বডির বিভিন্ন অংশে পৌঁছে দেবে? তাহলে বডির বিভিন্ন অংশগুলো কিন্তু অক্সিজেনের অভাবে নষ্ট হতে শুরু করবে। তো সেই জন্যই বাইরের থেকে আমাকে রক্ত সাপ্লাই করতে হয় এই হিমোগ্লোবিনের যে ঘাটতি বা রক্তাল্পতা তার যে এফেক্ট সেটাকে কমাবার জন্য। বাট এর ফলে কি কি ক্ষতি হয়? বাইরে থেকে বারবার রক্ত দিলে থ্যালাসেমিয়া পেশেন্টদের বডিতে কি হবে, লোহা জমতে বা আয়রনের অ্যাকিউমুলেশন হতে শুরু করবে, জমতে শুরু করবে, যার ফলে কিছুদিন বাদেই হার্টের সমস্যা, যকৃতের সমস্যা, বিভিন্ন এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সমস্যা দেখা দেবে। ওকে, নেক্সট বলছে দেখো, জীবন্ত জীবাশ্ম কাকে বলে? জীবন্ত জীবাশ্ম হচ্ছে সেই সব উদ্ভিদ বা প্রাণী যারা সুদূর অতীতে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ না মানে যাদের উৎপত্তি অনেক অনেক বছর আগে হয়েছে, বাট এখনো অবধি তারা কোনো রকম চেঞ্জ ছাড়াই পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, তাদেরকে আমরা বলি জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে? উদাহরণ কি, প্ল্যাটিপাস, পেরিপেটাস ইত্যাদি। ওকে, নেক্সট বলছে দেখো, একটি পায়রার বায়ুথলি নষ্ট হয়ে গেছে, উড্ডয়নকালে তার কি কি সমস্যা হতে পারে? বায়ুথলির কাজ হচ্ছে পায়রার বডিকে হালকা বানানো এবং যার ফলে এটা মাটি থেকে উড্ডয়নে উঠতে ওকে সাহায্য করে, প্লাস বায়ুথলিতে থাকা অক্সিজেন ওড়ার সময় এটিপি প্রোভাইড করে, মানে সেখান থেকে এটিপি প্রোভাইড হয় এবং উঠতে 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 পাখি ক্লান্ত হয় না। তো যদি বায়ুথলি নষ্ট হয়ে যায় তাহলে পাখি প্রথম কথা উঠতেই পারবে না, যদিও বা কিছুটা উঠতে পারে তাও এ কিন্তু হাঁপিয়ে যাবে তাড়াতাড়ি, কারণ অক্সিজেন সরবরাহ হবে না এবং বায়ুথলি না থাকলে বডি হালকা হবে না, মোট কথা উঠতেই পারবে না, উড্ডয়নই করতে পারবে না। নেক্সট বলছে দেখো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র বলতে কি বোঝো? অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার বলতে কি বোঝানো হয়, যে এটা প্রথমেই বলবে এটা কার প্রতিপাদ্য, এটা বিজ্ঞানী ল্যামার্কের প্রতিপাদ্য, ঠিক আছে? তিনি বলছেন যে আমাদের এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রভাবে আমাদের নানা রকম নতুন নতুন বৈশিষ্ট্য দেহে সঞ্চারিত হতে পারে, ঠিক আছে? এবং এই যে নতুন নতুন বৈশিষ্ট্য দেহে তৈরি হচ্ছে, সেই বৈশিষ্ট্যগুলি এক জেনারেশন থেকে অপর জেনারেশনে ধীরে ধীরে সঞ্চারিত হয় এবং এভাবে সঞ্চারিত হতে হতে এক সময় সেই অল্প পরিমাণ যে চেঞ্জ সেটা আস্তে আস্তে অ্যাকিউমুলেট হতে হতে একটা বড় চেঞ্জ হয় এবং ধীরে ধীরে বিবর্তন বা ইভলিউশন ঘটায়, ঠিক আছে? বইয়ে সুন্দরভাবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র লেখা আছে, পুরো সেটাই তোমরা লিখে দেবে। ওকে, শুধু মেনশন করে দেবে এটা কার প্রতিপাদ্য, বিজ্ঞানী ল্যামার্কের প্রতিপাদ্য। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, একটি নাইট্রিফাইং এবং একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ব্যাসিলাস রামোসাস, ব্যাসিলাস মাইকয়েডিস। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কি? নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার ইত্যাদি।
নেক্সট কোয়েশ্চেনটা দেখো, এটা বড় কোয়েশ্চেন, আমি বলবো এই ধরনের কোয়েশ্চেন এলে না করার চেষ্টা করবে। বলছে বায়ুর নাইট্রোজেন মাটিতে এবং মাটির নাইট্রোজেন বায়ুতে কিভাবে আবর্তকারে ঘুরছে লেখো। এটা কিন্তু ফুল নাইট্রোজেন সাইকেলই প্রায় দিয়ে দিয়েছে, কারণ বায়ুর নাইট্রোজেন মাটিতে অনেক রকম ভাবে মেশে। এক তো হচ্ছে তোমার ফিজিক্যাল প্রসেসে মিশছে, যেখানে তোমার নাইট্রোজেনের সাথে বজ্রবিদ্যুতে অক্সিজেনের রিয়াকশন হয়ে প্রথমে আমাদের নাইট্রিক অক্সাইড, সেখান থেকে আবার অক্সিজেনের রিয়াকশন হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, দেন জলীয় বাষ্পের সাথে রিয়াক্ট করে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে সেই দুরকম অ্যাসিড মাটিতে বিভিন্ন খনিজ লবণের সাথে রিয়াকশন করে মাটিতে যৌগ, নাইট্রেট যৌগ গঠন করছে। এটা যেমন আছে তেমনি বিভিন্ন রকম মিথজীবী ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের আমাদের ব্লু গ্রিন অ্যালগি, এরাও মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে হেল্প করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু এরা আবার অ্যামোনিয়া ফর্মে করে, তারপরে এরা মরে গেলে সেই নাইট্রোজেন মাটিতে মিশে যায়, ঠিক আছে। তো এইভাবে নাইট্রোজেন মাটিতে মেশে। এবার নাইট্রোজেন মাটির থেকে কিভাবে আবার বায়ুতে মেশে, সেটার প্রসেস হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এই যে নাইট্রেট যৌগ হিসেবে মাটিতে মিশলো, সেই নাইট্রেট যৌগ থেকে নাইট্রোজেন ডিরেক্ট তৈরি করে হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ারা। আর যেই সব মানে ধরো তোমার নস্টক, অ্যানাবিনা বা ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এদের থেকে যে এদের বডি যখন মরে যায় এরা, সেখান থেকে যে নাইট্রোজেন মাটিতে মেশে, ঠিক আছে, সেগুলোর থেকে প্রথমে নাইট্রাইট যৌগ তৈরি হয়, তার থেকে নাইট্রেট যৌগ, তারপরে সেই নাইট্রেট যৌগটা আবার ডিনাইট্রিফিকেশন হয়ে সেই নাইট্রোজেন সরাসরি বায়ুতে মেশে। তো এটা কিন্তু একটা বড় সাইকেল। তো এ ধরনের কোয়েশ্চেন 2 নম্বরে এলে লিখবে না, 5 মার্কসের জন্য, ঠিক আছে, ওকে। নেক্সট বলছে দেখো, হটস্পটের দুটি শর্ত লেখো। হটস্পট মানে সেখানে জীবের প্রাচুর্য থাকতে হবে, ঠিক আছে, এবং জিনগত প্রাচুর্যও থাকতে হবে, এবং সেকেন্ড হচ্ছে সেখানে এন্ডেমিক প্রজাতি থাকতে হবে এবং বিপন্ন প্রজাতিও থাকতে হবে। লাস্ট কোয়েশ্চেন বলছে শব্দ দূষণ মানব শরীরের কান এবং হৃৎপিণ্ডের উপর কি কি ক্ষতিকারক প্রভাব ফেলে। এটা রিপিটেড কোয়েশ্চেন, এর আগেও আমরা পেয়েছি। কানের পর্দা ফেটে যেতে পারে 160 ডেসিবেল বা তার বেশি তীব্রতার শব্দে, আর 100 ডেসিবেলের শব্দে বহুদিন থাকলে বধির হয়ে যাওয়ার চান্স থাকে। আর হৃৎপিণ্ডে অবশ্যই হৃৎপিণ্ডের হার সাডেনলি বেড়ে বা কমে যেতে পারে, এবং হার্ট অ্যাটাকও কিন্তু প্রচন্ড শব্দের তীব্রতায় হার্ট অ্যাটাক অবধি হতে পারে বয়স্ক মানুষদের বা বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন, যেগুলো আমরা পেজ নাম্বার 115 পেলাম। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো ফুল 2 মার্কস পেতে গেলে কতটা লিখতে হবে এবং কি লিখবে না, ঠিক আছে, সেটাও বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, কিছু যদি বুঝতে না পারো সেটাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তোমাদের একটি সাবস্ক্রিপশন, যেটা তোমাদের কাছে হয়তো ফ্রি, বাট আমার কাছে তার মূল্য অনেক। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।